নমস্কার সবাইকে, আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও আমি শুরু করতে চলেছি রান্নাঘর থেকে। দেখতেই পাচ্ছেন আমি এখন রান্নাঘরে রয়েছি। আসলে ব্যাপারটা হচ্ছে আজ রোববার, ছুটির বার, ও আজকে বাড়িতে আছে, তো তার জন্য আজকে একটু রান্নাবান্না হচ্ছে, তাই রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করেছি। আর রোববার তো বুঝতেই পারছেন, রোববার রাজ্যের কাজ থাকে বাড়িতে। এখনও কাচাকুচি চলছে আমার, এখন প্রায় বেজে গেছে 11:30। আমার এখনও পর্যন্ত কিছু কমপ্লিট হয়নি, তবে আমি রান্নার যোগাযোগ সব কিছু করে নিয়েই বসেছি, যাতে বসিয়ে রান্নাটা বসিয়ে দিতে পারি। যাতে কি হয় বলুন তো, মানে রান্নাটা বসিয়ে একেবারে কাজ সেরে নেওয়া যায়। কিন্তু এত বাসন জড়ো হয়ে গেছে, বাসন মাজতে বাকি রয়েছে। আর আজকেও বাড়িতে আছি বলে বললো তাহলে চলো একটু, যেহেতু চিকেনটা বানাচ্ছ আজকে একটু পোলাও বানাও। তাই ভাবলাম হ্যাঁ, অনেকদিন তো বানানো হয়নি, তাহলে তো চলো বানানোই যায়। বলে আজকে একটু বাসন্তী পোলাও বানাবো আর সাথে একটু চিকেন বানাবো। চিকেন কোরমা করার ইচ্ছে ছিল, কিন্তু আজকে আর সময় হয়ে উঠবে না, তাই চিকেন কোরমা আর করবো না। আজকে করবো পোলাও আর সাথে থাকবে একটু চিকেন কষা। আর এখন আলুগুলো ভাজতে দিয়েছি। মাংসটা আমাদের একটু আলু দিতে হয়, সবাই আলু পছন্দ করে একটু, তাই অল্প একটু আলু দেওয়া হয়। আর আলুটা এখন ভাজছি, আর চিকেনটা একটু কষা কষাই রাখবো, বেশি ঝোল রাখবো না। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন, এখানে আলু ভাজা চলছে, আর এখানে আমি সব জোগাড় করে নিয়েছি। আর এত তাড়াহুড়োর মধ্যে এখানে সব কিছু রেখে দিয়েছি। আদা রসুনটা বাটা আমার এখনও হয়নি, তবে আর এদিকে দেখুন আমার এত বাসন জড়ো হয়ে গেছে, আমার সেগুলো এখনও মাজতে হবে, সব বাকি রয়েছে। রান্নাটা বসিয়ে দিয়ে তারপর একেবারে করে নেবো, কাজটা ভাবছি। আর এই যে ভিডিওটা শুরু হওয়ার আগেই আমি তো আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম, আর এখানে দেখতে পাচ্ছেন আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে এখন তুলে নিচ্ছি। এর মধ্যে আর একটুতে সর্ষের তেল অ্যাড করলাম, যে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা জিরে দিয়েছি। আর গোটা গরম মশলার মধ্যে ছিল হচ্ছে এলাচ, লবঙ্গ আর একটু দারুচিনি, সেটা দিয়ে এখন ভালোভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে এখন পেঁয়াজগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো। আমি যে বিয়ের আগে যে খুব রান্না করেছি তা কিন্তু না, আমি রান্নাবান্না সেভাবে করতাম না। তবে এখন দেখি ফোনেতে নানা রকমের রেসিপি দেখি, বা মায়েরা যেভাবে বানান তাদের থেকে কিছু কিছু রেসিপি নিয়ে আমি বাড়িতে বানানোর চেষ্টা করি। আর আগে তো সেভাবে রান্না করিনি, খুব একটা বেশি পছন্দের ছিল না। তবে এখন সত্যি বলতে কি, বিয়ের পর দেখেছি নিজে নিজে রান্নাবান্না করতে বেশ ভালোই লাগে, মানে নানা রকমের নতুন নতুন জিনিস ট্রাই করতে বেশ ভালো লাগে। আর সকালবেলা ও 8টার মধ্যে অফিস বেরিয়ে যায়, আর সকালবেলাটা একটু তাড়াহুড়ো থাকে বটে, তবে আমি আগের দিন না যতটুকু পারি একটু কোটা বাটা সব কিছু করে রাখার চেষ্টা করি। তাতে কি হয় বলুন তো, সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটু কাজ টাজ করার পর একটু তাড়াহুড়ো করে জিনিসটা করে দেওয়া যায়। আর সকালের খাবারগুলো রেডি হয়ে যাওয়ার পর ও বেরিয়ে যাওয়ার পর খুব একটা বেশি আর চাপ থাকে না, কারণ দুপুরে রান্নাটা মাই করে, তাই দুপুরবেলাটা আমি ফ্রি সময় পাই। সেই সময়টা কি করি, এই ঘর গোছানো বলুন, যতটুকু এই ঘর মোছা বা এইসব কাজ, পরিষ্কার টরিষ্কারের কাজগুলো তখন করা হয়। আর সেই সময় তার ফাঁকে যখন কিছু নতুন নতুন রেসিপি তৈরি করার ইচ্ছা হয়, তখন একটু ফোন দেখে নিয়ে নতুন নতুন রেসিপিগুলো ট্রাই করতে থাকি। আর সব সময় হয়তো ভিডিও বানিয়ে উঠতে পারি না, কারণ বাড়িতে যেহেতু একাই থাকি, খুব একটা ইচ্ছে করে না জানেন তো। হয়তো ধরুন আমি ভিডিও বানাতে গেলাম, তখন হয়তো কারো ফোন চলে এলো, আর কথা বলতে বলতে আর ভিডিওগুলো বানানো হয় না। তাই যতটুকু পারি, যখন সময় পাই তখন ভিডিওগুলো বানাই আর কি। তাই রেগুলারলি ভিডিওগুলো আমি দিতে পারি না। আসলে ভিডিও করার খুব একটা বেশি অভ্যস্ত নই যদিও, তবে চেষ্টা করি যতটুকু পারি ভিডিওটা বানাবার চেষ্টা করি। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আমি কি করেছি, মাংসর সাথে আলুগুলো, ভাজা আলুগুলো দিয়ে দিই, কারণ কি বলুন তো, এতে বেশ ভালোভাবে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। আর যেহেতু আমি আজকে বেশি ঝোল রাখবো না, মাংসটা একটু কষা কষাই রাখবো, তাই আমি আলুগুলো আগে থাকতেই দিয়ে দিলাম। আর চলুন ওদিকে মাংসটা একটু কষানো হতে থাকুক, আর এদিকে আমি পোলাওয়ের জন্য চালটা নিয়ে নিই। আর পোলাওয়ের জন্য আমি এখানে নিচ্ছি একটা ছোট বাটি নিয়েছি, সেই ছোট বাটি মাপের 2 বাটি চাল আমি এখানে নিয়ে নিচ্ছি। আর আমরা বাড়িতে তো 4টে মানুষ আছি, তার মধ্যে মা খুব একটা বেশি খায় না এসব জিনিসপত্র, আমি, বাপি আর ও খাই, তাই অল্পই নিয়েছি। আর এদিকে চালটা ওদিকে আমার নিতে নিতে এদিকে দেখছি আমার মাংসটা কষানো প্রায় হয়ে গিয়েছে। মাংসটা কষানো হয়ে এসেছিলো, এর মধ্যে আমি সামান্য দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এতে তো এই মাংসর টেস্টটা সম্পূর্ণ বদলে যায়। আর এটা দেওয়ার পর কিছুক্ষণ একটু চাপা দিয়ে রেখে এটাকে সামান্য একটু ফুটিয়ে নেব, তাহলে এই টেস্টটা আরও সুন্দর আসে। তো চলুন, এদিকে আমার চালটা ধোয়াও হয়ে গিয়েছে। চালটাকে আমি এখন একটা থালার মধ্যে চাড়িয়ে নিয়ে এটাকে একটু পাখার তলায় রেখে দেবো, যাতে একটু চালটা শুকনো হয়ে যায়। চালটা শুকনো বলতে গেলে যে প্রপারলি শুকনো করতে হবে তার কোনো মানে নেই, নর্মালি ধরুন একটু জলটা টেনে এলেই হবে।
তো জলটা একটু সামান্য শুকনো হয়ে গেলে এটা বেশ সুবিধা হয়। এর মধ্যে একটু ঘি বা হলুদ বা আমরা যেগুলো দিয়ে একটু মেশাই আর কি, যেটা দিয়ে চালটা মাখানো হয়, সেটাতে বেশ সুবিধা হয়। তো চলুন, ওদিকে চালটা আমি শোকাতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ঘি, আর সেটা আমি এখন একটু ঘিটাকে গরম করে নেব। আর এই যে দেখতেই পাচ্ছেন ঘিটা আমার গরম করে আমি গলিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এখন 2 চামচ মতো হলুদ। আর এই গরম ঘিয়ের মধ্যে হলুদটা দিলে হলুদের যে একটা কাঁচা স্মেলটা আর আসে না খুব একটা বেশি। আর এদিকে চালটা আমার হালকা শুকনো মতো হয়ে এসেছিলো। এর মধ্যে এখন হলুদ আর ঘিটা দিয়ে এটাকে ভালোভাবে মেশাবো চালগুলোর সাথে। এখানে আপনারা চাইলে যে কেশরি রং হয় সেটাও ব্যবহার করতে পারেন, তবে আমি একটু হলুদ ছিল আমার কাছে, তাই আমি হলুদটা দিয়েই মানে চালগুলোকে মাখালাম। চাইলে এখানে কেশরি রং দিয়েও বানানো যেতে পারে, ওতে মানে রংটা আরও সুন্দর আসে আর কি। ঘি আর হলুদ মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। আর এই গরম মশলাটা দিলে এর স্বাদ তো আরও দ্বিগুণ হয়ে যায়। আমি গোটা গরম মশলা ব্যবহার করি না, এর মধ্যে আমি গুঁড়োটাই ব্যবহার করে থাকি, তাই চালের মধ্যে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। আর এরপর আমি এখন দিয়ে দেবো এর মধ্যে 2 থেকে 3 চামচ মতো আদা বাটা। আর আদা বাটাটা দেওয়ার পর এর টেস্টটা বেশি সুন্দর আসে, তাই চালের মধ্যে এটাকে সব কিছু আমি এখন মিশিয়ে নিচ্ছি। আর আদাটা একটু কম মনে হচ্ছিল, তাই আমি আরও 1 চামচ আদা এর মধ্যে দিয়ে দিলাম, কারণ সেন্টটা খুব একটা বেশি আসছিল না, তাই আমি এর মধ্যে আরও 1 চামচ আদা অ্যাড করলাম। তো যেই হোক, এটা এখন মাখানো হয়ে গেছে। এটাকে আমি এখন আরও একবারের জন্য পাখার তলায় দিয়ে আসবো একটু শুকনো হওয়ার জন্য। তো চলুন, এটা একটু দিয়ে পাখার তলায় দিয়ে এসেছি। এবার এদিকে মাংসটা আমার হয়ে গিয়েছিলো, মাংসটা এখন নামিয়ে নিয়েছি। আর 15 মিনিট মতো আমি পাখার তলায় চালটাকে রেখে দিয়েছিলাম, সামান্য একটু শুকনোও হয়ে গিয়েছিলো। আর এখানে একটা দেখতেই পাচ্ছেন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, একটু বড় মতোই ফ্রাই প্যান ছিল। এটাতে ননস্টিকের ফ্রাই প্যানে করলে কি হয়, পোলাওটা গায়ে লেগে যায় না, এতে সুবিধা হয় বেশ এটাতে বানাতে। তাই আমি প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে নিয়ে নিয়েছি ঘি, আর ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিশমিশ আর কাজু। আর কাজু আর কিশমিশগুলো আমি এখন বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দেবো এই যে হলুদ আর সব কিছু মশলা মাখানো যে চালটা, সেটা দিয়ে এটাকে ভালোভাবে ভাজতে থাকবো। আর 5 থেকে 6 মিনিট মতো চালটাকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়েই গিয়েছে আমার, প্রায় দেখতেই পাচ্ছেন এখানে ভাজাটা সামান্যভাবে হয়ে গিয়েছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন, তাহলে কি হবে, এটা পুড়ে যায় না। কারণ যেহেতু কাজু আর কিশমিশ রয়েছে, সেগুলো স্বাভাবিকভাবেই পুড়ে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশিই থাকে। আর এদিকে আমার চালগুলো ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখন জল দিয়ে দিচ্ছি। আর জল দেওয়ার সময় সব সময় খেয়াল রাখতে হবে, আমি যে বাটিটা মাপের চাল নিয়েছিলাম, ধরুন 2 বাটি চাল নিয়েছিলাম আমি, সেই বাটিরই ডবল মানে আপনাকে জল দিতে হবে। মানে যতটা আপনি চাল নেবেন তার ডবল আপনাকে জল দিতে হবে। আমি এখানে 4 বাটি জল দিলাম, যেহেতু আমি 2 বাটি চাল নিয়েছিলাম, তাই আমি এখানে 4 বাটি জল দিয়েছি। জল দিয়ে দেওয়ার পর 15 থেকে 20 মিনিট মতো এটাকে লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি আমার আদার্স যে কাজগুলো করছিলাম, আর এসে দেখি এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এর আগে যখন আমি জল দিয়েছিলাম, এর মধ্যে আমি নুনটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। এখন আমি নুনটা দিয়ে দিয়েছি। আর পোলাওটা বেশ সুন্দর ঝরঝরে হয়েছিল, কেউ কারোর গায়ে লেগে যায়নি, পুরো বেশ ঝরঝরে পোলাওটা হয়েছিল। তাই এর মধ্যে আমি কি করব, তখন একটু চিনি দিয়ে এটাকে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে চিনিটা বেশ ভালোভাবে গলে যায় আর কি। আর এই যে দেখুন 4 থেকে 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এখানে পোলাও আমার তৈরি হয়ে গিয়েছে। তো চলুন, রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এবার খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন আছি রোডের মধ্যে। আসলে হঠাৎ করেই সন্ধ্যার দিকে মনে হলো একটু ঘুরে আসি, ওকে বললাম যে চলো একটু ঘুরে আসি। তো বললো কোথায় যাবে, তখন আমি বললাম যে চলো একটু দিদিভাইদের বাড়ি ঘুরে আসি। দিদিভাই মানে হচ্ছে আমার যে ননদ আছেন ওনার বাড়ি আর কি। বিয়ের আমাদের 1.5 বছর প্রায় হতে চললো। আমি গেছি 2-1 বার গিয়েছি ওখানে, কিন্তু ও এখনও একবারও বিয়ের পর থেকে দিদিভাইয়ের বাড়িতে ঘুরতে যায়নি। তো আজকে বললাম যে চলো একটু ঘুরে আসা যায়। আর রেডি হয়ে যখন বাইরের দিকে বেরিয়েছি, তখন দেখছি আকাশে তো বেশ ভালো রকম মেঘ করেছে, আর বিদ্যুৎও বেশ প্রায় ভালো মতো চমকাচ্ছিল। তখন ও বললো যে এই অবস্থাতে যাবে, আমি বললাম হ্যাঁ চলো। বললো চলো দেখা যাক, যা হবে দেখা যাবে। বলে তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, আমার সাইডের ভিউটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন, দারুণ লাগছিল বেশ। মানে রোডে যেতে, মানে আমি তো দিনের বেলা রোডেতে ভিডিওটা আপনাদের দেখিয়েছি যে কতটা সুন্দর, পাশে কত সুন্দর মানে কত রকমের গাছ লাগানো আছে, আর রাত্রের ভিউটা তো আরও সুন্দর লাগছিল।
আর দিদিভাইয়ের বাড়িতে পৌঁছাবার পর এক্সাইটমেন্টের চক করে ভিডিও আর নেওয়া হয়নি। তো আমরা এখন চলে এসেছিলাম দিদিভাইয়ের মেয়ে অর্থাৎ গুনগুন, মানে আমার যে ভাগ্নি হয় আর কি, তার সাথে চলে এসেছিলাম। ওদের ওখানে একটা বাড়ির পাশে মাঠ আছে, সেখানে হাট বসেছে। তো মাও বললো যে চলো না মামনি, গিয়ে একটু মোমো খেয়ে আসবো। তো আর এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দিদিভাইয়ের জায়ের ছেলে। তো দুই ভাই বোন একসাথে মিলে আমাকে বললো যে চলো মামনি একটু ঘুরে আসি। তো ওদের সাথে চলে এসেছি এখন। আর এখানে দেখতেই পাচ্ছেন মোমো নেওয়া হয়েই গিয়েছে, কাকুটি প্যাকেট করে দিচ্ছিলেন। আর এখানে বললো চলো একটু ফুচকা খাই। তো ফুচকাটা আমরা বেশি ফুচকা খাইনি, কিন্তু তারপর ফুচকা খাওয়ার পর একটু আইসক্রিম খেয়েছিলাম, তারপর চলে এসেছিলাম বাড়িতে। আর এখন দেখতেই পাচ্ছেন আমরা বেরিয়ে পড়ছি। বেশিক্ষণ থাকিনি, প্রায় 1 ঘন্টা মতো ছিলাম। 1 ঘন্টা ওই একটু ঘোরাফেরা করতে করতেই সময় চলে গেছে। দিদিভাই তো খুব করে থাকতে বলছিলেন, কিন্তু ওর অফিসে ছুটি নেই, তাই ও বললো কিছুদিন পর ছুটি পড়বে, তারপর এসে একদিন থাকবো। খুব পারো দিয়ে রাখো, টাটা। ঠিক আছে, চলো। তারপর ওদেরকে টাটা জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর দিদিভাইদের বাড়ির সামনে একটা কলেজ রয়েছে, টেকনিক্যাল কলেজ রয়েছে। কলেজটা এত সুন্দর সাজিয়েছিল, তবে আমি গাড়িতে ছিলাম, খুব একটা বেশি ভালোভাবে ভিডিওটা নিতে পারিনি। বেশ সুন্দর লাগছিল দেখতে। তো চলুন এবার বাড়ি ফেরার পালা। আর এই যে আমরা এখন বাড়ির সামনে চলেই এসেছি, কিন্তু এখনও ঘরের মধ্যে আমরা ঢুকিনি, কারণ আকাশে দেখলাম চাঁদটা এত সুন্দর দেখতে লাগছিল বলে আমরা বাড়ির বাইরেটাতে দাঁড়িয়েছিলাম। আর এই যে দেখুন চাঁদটা এত ভালো লাগছিল। আর চাঁদের পাশ দিয়ে যখন মেঘগুলো যাচ্ছিল, চাঁদে যে শোভাটা লেগেছে সেটাও দেখতে বেশ ভালো লাগছিল। তবে এখন মেঘটা সরে গিয়েছে, তাই এটা বোঝা যাচ্ছে না খুব একটা বেশি। আর আমাদের বাড়ির সামনেই তো বাঁশ গাছ রয়েছে, আর বাঁশ গাছের ফাঁকতে এই যে দেখুন এখন খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর এটা দেখে সেই ছড়াটার কথা মনে পড়ে গেল। হয়তো আপনারা বুঝতেই পারছেন কোন ছড়াটার কথা বলতে চাইছি। ফোন করছি। আর এই যে আমরা এখন বাড়ি ফিরে পড়েছি, মাত্রই ফিরলাম। তো চলুন ভিডিওটা যেখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।